নমস্কার প্রিয় দর্শক, আমি সবুজ চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা এপিসোড নিয়ে। আজকের এপিসোডটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজকে আমি অন্যান্য যে ভিডিওগুলোতে যেগুলো বলি হয়তো অনেক সাকসেসের গল্প বলি, আজকে বলবো যাদেরকে নিয়ে কথা বলবো একদম সিরিয়াসলি। ওই ছোটোবেলায় আমরা অনেকেই শুনেছি না, ঠাকুমার ঝুলি যখন গল্প বলতেন বাড়ির বড়রা সিনিয়ররা, তখন আমরা হাঁ করে শুনতাম সেই সময়টা। বিশেষ করে এখনকার ছেলেমেয়েরা হয়তো এই সমস্ত শোনেন না, কারণ এখন তারা মোবাইলে পাবজি নিয়ে ব্যস্ত, অনেক কিছু গেমস চলে এসছে ফোনে, তারা তাদের টাইমটা চলে যায় আর কি। গল্প শোনার মুড আর তাদের নেই, আর গল্প শোনাবার লোকও তাদের আর এখন নেই বর্তমানে। তো যাই হোক, আমরা শুনেছি, আমরা তো গল্প শুনেই বড় হয়েছি। এবং সত্যি কথা বলতে কি, আজকে যে দুজনকে নিয়ে কথা বলবো তারা বর্তমান দিনে আপনাদের ভাষায়, মিডিয়ার ভাষায়, তারা হচ্ছে দুজনেই ফ্লপ স্টার, ব্যর্থ দুজন হিরো। তাদেরকে নিয়ে কথা বলবো। আমি কথাটা বলতাম না, কেননা রিসেন্ট টাইমে আমি গতকালই কি পরশু দিনকে দেখছিলাম ইনস্টাতে একজন হিরোর একটা পোস্ট। আমি হঠাৎ দেখে একটু চমকে গেছি, হকচকিয়ে গেছি। কী হলো কেসটা? না, একটা হিরো এসেছিল আমাদের মানে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে যখন এসেছিলো, আমি একটু বলে নিই আগে, তারপরে বলছি ব্যাপারটা, বর্তমানের সময়ের ব্যাপারটা বলছি। 2008 সালে জি মোশন পিকচার্স এবং টি সরকারের দুজনের তত্ত্বাবধানে একটা সিনেমা এসেছিল, পরিচালক স্বপন শাহর সিনেমা টক্কর বলে। এবং সেই সিনেমাতে আমরা একটা উড়িয়ার একটা ছেলেকে দেখতে পাই, যার নাম এখানে ইন্ট্রোডিউস করা হয় ঋষি নামে। স্বপন শাহ সিনেমা ছিল, বোমবাদা রচনা এরা ছিলেন এই সিনেমাটাতে। তো ছেলেটাকে দেখে প্রথমত আমি সিনেমা হলে গিয়ে সিনেমাটা 2-3 বার দেখেছিলাম, কারণ আমি প্রায় বলি যে সেই সময়টা আমি বছরে যদি 100খানা সিনেমা রিলিজ করে, আমি মোটামুটি 70-80খানা সিনেমা হলে গিয়ে দেখেছি। মানে এরকম সেই ফেজটা খুব সিনেমা দেখতাম সেই সময়টা আর কি। তো যাই হোক, আমার বেশ ভালো লেগেছিলো ছেলেটাকে, এবং প্রথমত দেখেই ছেলেটাকে যেটা মনে হয়েছিল যে আমি ইয়াং অক্ষয় কুমারকে দেখছি। মানে অক্ষয় কুমার ইয়াং সময় যে সিনেমাগুলো করতো, ওরকম ফাইট করতো, ওরকম অ্যাকশান করতে পারে, ওরকম নাচতে পারে, কমেডিটাও ভালো করতে পারে, অ্যাক্টিংটাও খুব একটা খারাপ করে না। অনেককে আমি বলতে শুনেছি যে এই ছেলেটা কিন্তু দেবের মানে হাইটে কিন্তু একটা ব্যাপার রয়েছে, দেবের মতোই, কিন্তু তার সাথে দেবের সাথে কম্পেয়ার করা যায়। যদি টলিউড তাকে সেইভাবে সুযোগ দিত বা সেইভাবে যদি তাকে কাজে লাগাতো, আমার মনে হয় হয়তো বাংলা সিনেমাতে ভালো একটা নায়ক পেত। পরবর্তী দিন সে স্বপন শাহর সাথে প্রচুর সিনেমা করেছে, প্রিয়া তুমি, এই পথ যদি না শেষ হয়, বা আরও অন্যান্য পরিচালকের সাথে তোমার জন্য, আর কি সমস্ত সিনেমা, মুজরিম, টার্গেট কলকাতা, অনেক সিনেমা করেছে। পরবর্তী দিনে কোনো সিনেমায় সেভাবে দাঁড় করাতে পারিনি, যে উড়িয়ার আর্টিস্ট তাকে আবার উড়িয়াতেই পাঠিয়ে দিয়েছে। যাই হোক, এটা তো বর্তমানে এই নায়ককে নিয়ে আমি কথা বলবো। তার আগে আরও একজনের কথা না বললেই নয়, যেমন দুজন ব্যর্থ হিরোর কথা বলছিলাম। আরেকজন তার ক্যারিয়ারে সাকসেস, প্রথম দিকটা ভীষণ সাকসেসফুল হয়, হরনাথ চক্রবর্তী ডিরেকশানে নবাব নন্দিনী দিয়ে তার ডেবিউ হয় এই ইন্ডাস্ট্রিতে। ভালোবাসা বিগেস্ট হিট হওয়ার পরে তার কিছু সিনেমা মোটামুটি গড়পড়তা বাজারে, কিছু সিনেমা যায়, কিছু সিনেমা ফ্লপ হয়। এবং পরিচালক স্বপন শাহ যখন তার কেরিয়ারের শেষের দিকে, প্রায় তলানিতে ঠেকে যাচ্ছে তার কেরিয়ার, কেননা শেষের দিক থেকে তার কেরিয়ারের একদমই সিনেমাগুলো ভালো যায়নি, কেন 2007-08 পর্যন্ত গড়পড়তা গেছে, কিছু সিনেমা গেছে, কিছু সিনেমা যায়নি। তার মধ্যে একটা জি মোশন পিকচার্স এবং টি সরকার প্রোডাকশনসের দুজনের তত্ত্বাবধানে একটা সিনেমা এসেছিল, সিনেমার নাম ছিল ওলট পালট। এই দুইজন ব্যর্থ হিরোকে নিয়ে স্বপন শাহ কাস্ট করেছিলেন ওলট পালট। এখানে রজতাভ দত্তকে খুব একটা ভালো ক্যারেক্টার আমরা দেখতে পেয়েছি। আমি ওখানে ওলট পালটের গল্পটা কিন্তু আমার ইউনিক লেগেছিল, নতুনত্ব ছিল সেই সময়ে। এবং সেই সময় কিন্তু কমার্শিয়াল মার্কেটের সিনেমা যেগুলো হতো, কমার্শিয়াল সেটআপের যে সিনেমাগুলো হতো, সেই সিনেমাগুলো কিন্তু বক্স অফিসে ভালো চলছিল। কিন্তু হঠাৎ করে স্বপন শাহর এই ধরনের একটা গল্প, স্ক্রিন প্লেটা স্লো, বা নতুন নতুন হিরোইনদেরকে উনি নেন, এই ঘরে সংসার বলে সুদীপাকে উনি এখানে হিরোইন করেন, এবং উড়িয়া থেকে আরও একজন হিরো অরিন্দম ঋষিকে এখানে রাখে, এবং হিরণকে রাখে এখানে, এবং আরও একটা হিরোইন ছিল, ওর নামটা আমার এই মুহূর্তে খেয়াল পড়ছে না। যাই হোক, সিনেমার গল্পটা ভালো হলেও কিন্তু সিনেমাটা সেই বাজারে মোটামুটি কিন্তু একদম বলা যেতে পারে ফ্লপই হয়ে গেছিলো। সেই বাজারে 7 পাকে বাঁধার সাথে রিলিজ করেছিল, আমার এখনও মনে আছে, কেননা অন্যদিকে হলে চলছে জিতের 7 পাকে বাঁধা, এবং অন্যদিকে হলে চলছিল এই সিনেমাটা ওলট পালট বলে সিনেমাটা। গোলমালের সেম টেমপ্লেটে বলা যেতে পারে। গোলমালের টাইটেল দেখুন, বা গোলমালের ঘটনাটা, কারণ পরিচালক স্বপন শাহ যখনই কিছু করেছেন, একটা সিনেমা হয়তো খুব হিট হয়েছে, সেই সিনেমাটার তিনি বারে বারে সেই সিনেমাটার মতো সিনেমা বানানোর চেষ্টা করেছেন। আমি বহুবার এরকম বলেছি আপনাদেরকে। আপনারা যখনই দেখবেন স্নেহের প্রতিদান করেছে বা সবুজ সাথী করেছে, পরবর্তী দিনে সেই ধরনের সিনেমা, চাওয়া পাওয়া বা এরকম ধরনের সিনেমা করতে গেছে, যতক্ষণ না সিনেমাটা, বা কর্তব্য করেছে, কর্তব্যের পরে ঠিক একই রকমের সিনেমা ত্যাগ করেছে, এরকম ধরনের সিনেমা কিন্তু স্বপন শাহ একটা লেগে গেলে তারপরে কিন্তু এরকম চেষ্টা চালাতে থাকে আর কি।
তো এই সিনেমাটাও কিন্তু গোলমালের প্যাটার্নের সিনেমা করতে গিয়েছিল, কিন্তু কোথাও গোলমালটা খুব মার্কেটে সেই সময় হিট হয়ে গেছিলো, যদিও ওলটপালটটা কিন্তু সেই সময় চলেনি। এবং বিহাইন্ড দ্য স্টোরি এই ওলটপালটের আমি যেটা জানি আর কি, সেটা আপনাদেরকে বলছি, জানি না আপনারা কতজন জানেন। এই সময় কিন্তু এই নায়ক হিরণ এবং এই যে ঋষি, এই যে দুজনের মধ্যে যে ক্লাইম্যাক্সে যে ফাইট সিকোয়েন্সটা ছিল, অ্যাকচুয়াল কিন্তু হিরণের যে ক্যারেক্টারটা, একটা ভদ্র সভ্য একটা মন্ত্রীর ছেলে যে ক্যারেক্টারটা, সে অতটা, আর এই ছেলেটার ক্যারেক্টার হচ্ছে লুচ্ছা লাফাঙ্গা, মারপিট করে বেড়ায়, তার একটা গ্যাং রয়েছে। এই যে ওলটপালটে যে ক্যারেক্টারটা, অ্যাকচুয়ালি ফ্লপ সিনেমার গল্প আপনারা অনেকেই শুনতে চান না, সাবজেক্ট ডিমান্ড করছে বলে আমাকে বলতে হচ্ছে আর কি। তো এদের নিজেদের জায়গায় এরা পরিবর্তন করছে, মন্ত্রীর ছেলে চলে যাচ্ছে এই বস্তিতে, বস্তির ছেলে চলে যাচ্ছে একটা জায়গায়, হিরণের জায়গায় চাকরি করতে যাচ্ছে আর কি। এবং এই ঋষি যখন এই সিনেমাতে তার ফাইট কোরিওগ্রাফি করেছিলেন জুডো রামু, তখন চেন্নাইয়ের বিখ্যাত ফাইট কম্পোজার জুডো রামু, তখন সেই সময় বাংলা সিনেমাতে প্রতিবাদ থেকে শুরু করে প্রচুর হিট সিনেমাতে উনি ফাইট কম্পোজ করেছেন। তো যাই হোক, এই সিনেমাটাতে যখন উনি ফাইট ডিজাইন করছিলেন, তখন কিন্তু অরিন্দম ঋষি যে ছেলেটা, সেই ছেলেটার জুডো রামুর ফাইট কিন্তু ওনার পছন্দ হয়নি, এবং উনি আলাদাভাবে ফাইট মাস্টারকে ডেকে ওনার জন্য আলাদা স্পেশালভাবে ট্রেনিং নিয়ে উনি কিন্তু ফাইট করেছিলেন। এবং ছেলেটা সত্যিই এই সিনেমাটা যে ফাইটটা করেছিল সত্যিই দেখবার মতো, খুব ভালো লেগেছিল। টক করেই আমার দেখে মনে হয়েছিল যে ছেলেটার মধ্যে দারুণ একটা প্রতিভা আছে, ট্যালেন্ট রয়েছে, যদি এখানকার পরিচালকরা যদি ঠিকঠাকভাবে ইউটিলাইজ করতে পারে, তো এটাও ভবিষ্যতে একটা দেব হতে পারতো। প্রচুর হাইট আছে, ভালো নাচতে পারে, গাইতে পারে, আমি যেটা প্রথম থেকেই বলছিলাম আর কি। তো যাই হোক, এটা মানে ফাইট মাস্টারকে ডেকে তার মতো করে কিন্তু সে আলাদাভাবে কিন্তু ওই ফাইট ডিপার্টমেন্টটা কিন্তু সে বুঝিয়ে নিয়েছিল, এবং সে যেটাকে দেখিয়েছিল সিনেমাতে সেটা কিন্তু সত্যিই খুব ভালো লেগেছিল। সেক্ষেত্রে হিরণ নবাবনন্দিনীতে ফাইট করে কিন্তু তার একটা অ্যাকশান, একটা লুক এসেছিলো। চকলেট মার্কা হিরো থাকলেও কিন্তু তার ফাইট ব্যাপারটাও মানে নবাবনন্দিনীতে ভীষণভাবে কিন্তু একটা দর্শকের মনে একটা জায়গা করেছিল, ফাইটটা করে নতুনত্ব দেখিয়েছিল। র্যাম্বো রাজকুমার ছিল এই ফাইট ডিপার্টমেন্টে, উনি মিঠুনের সিনেমাতে ফাইট করতেন, সেই সময় বেশ কিছু কম্পোজ করেন, যেমন মিঠুন চক্রবর্তীর দাদা, চিতা যে সিনেমাগুলো আসে সেইগুলোতে র্যাম্বো রাজকুমার ফাইট করেছিলেন, এবং এখানে হিরণের নতুন সিনেমা হিসেবে হরনাথ চক্রবর্তী তাকে নেন ফাইটিং ডিপার্টমেন্টের জন্য আর কি। তো যাই হোক, দুজন অ্যাকশন করতে করতে কিন্তু ঋষি কিন্তু হিরণকে মেরে দিয়েছিল ক্লাইম্যাক্সের ঘটনাতে, মানে সিনেমাতে আর কি। সেটা আমরা পরবর্তীতে আমি হিরণের মুখ থেকে শুনেছিলাম আর কি, এবং ওনার খুব কাছের একজন মানুষ সেই সময় ছিলাম, এখনও আছি, কিন্তু এখন হিরণদা রাজনীতিতে চলে গেছে, সেইভাবে আর খুব একটা বেশি যোগাযোগ হয় না, অল্প বিস্তর কথাবার্তা হাই হালতে আছি। তো যাই হোক, সেটা হিরণের খুব অভিমান ছিল, কেননা ঋষি তখন, হিরণ যদিও তার আগে সিনিয়র ছিল ইন্ডাস্ট্রিতে, ঋষি অনেকটা পরে এসেছিলো, 2-1 বছর পরে। তো সিনেমাটা লাগেনি ঠিক আছে, কিন্তু সিনেমাটার কোনো প্রমোশনে হিরণ সেইভাবে যায়নি। দাদাগিরিতে একবার মনে হয় গিয়েছিল, জি বাংলাতে খুব প্রমোশন করিয়েছিল সিনেমাটা, জি মোশন পিকচার, যেহেতু জি নেটওয়ার্কের সিনেমা ছিল এটা। গল্পটা কিন্তু সত্যিই খুব ভালো ছিল, আজকের দিনে দাঁড়িয়ে হয়তো সিনেমাটা অনেক বেস্ট হতে পারতো। কিন্তু বর্তমান দিনে আমি এটাই বলতে চাইছিলাম, প্রথমে ফিরে আসবো, যে এই দুইজন হিরো ইন্ডাস্ট্রিতে সেইভাবে জায়গা করতে পারে। ঋষি তো এখানে জায়গা করতে পারেইনি, সে চলে গেছিলো। হিরণ বা ঋষি দুজনেই কিন্তু ওই তাদের পপুলারিটি বলুন আর তাদের ভাগ্য বলুন, যাই হোক, তাদেরকে ইন্ডাস্ট্রি কিছু সিনেমা দিয়েছিল। 2007-8-এর পরেও হিরণ কিন্তু অনেকগুলো সিনেমা করেছিল সেই সময়। ঋষি তারপরে এখানকার পাট চুকিয়ে সে আবার উড়িয়াতে ফেরত চলে যায়, তারপরে ওখানে ইন্ডাস্ট্রির সমস্ত কাজকর্ম করে। অ্যাকচুয়ালি সেখানকারই মানে হিরো, উড়িয়ারই হিরো, বাট হিরণ এখানকার কিছু সিনেমা ফ্লপ করতে করতে, লাগাতার ফ্লপ দিতে দিতে সে একটা সময় কি আমাদের শাসক দলের প্রতিনিধিত্ব করেন। পরবর্তী দিনে সে শাসক দল ছেড়েও বিজেপিতে জয়েন করেন, এবং এখন বর্তমান তারকা প্রার্থী বিজেপির ঘাটালের দেবের সাথে সে এখন চুটিয়ে এরকম ফাইট চলছে তার। এবং সে এখন আশা করছি সে জিতবে কি হারবে আমি বলতে পারবো না, রাজনীতির আলোচনা এটা নয় যদিও, কিন্তু ঋষিও দেখছি যে একটা সময় এরা দুজনেই ইন্ডাস্ট্রিতে এসেছিলো জায়গা করতে। এই গতকাল বা গত পরশুটা আমি একটা পোস্ট দেখলাম যে সেও বিজেপিতে প্রতিনিধিত্ব করছে। তো আমি দেখলাম যে দুজনেই দুটো ইন্ডাস্ট্রিতে এসে জায়গা করতে এসেছিলো, কিন্তু ইন্ডাস্ট্রি তাদেরকে আর সেইভাবে ইউটিলাইজ করে না, সেইভাবে সুযোগ দেয় না। যদিও ঋষির একটা সিনেমা আমি উড়িয়াতে, রাম বলে একটা সিনেমা খুব প্রোমোটোমো দেখাচ্ছিলো। অ্যাকচুয়ালি ঋষি আমার ইনস্টাগ্রামের আমি ওনার ফলোয়ার্স আছি, তাই ওনার আপডেটগুলো আমার মাঝে মাঝে দেখা। একটা টাইমে তো প্রচুর ফেসবুক বা হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম নিয়ে পড়ে থাকতাম। এখন সত্যি কথা বলতে কি আমি টাইমের জন্য চ্যানেলে ভিডিওই দিতে পারি না, তো সেইভাবে ফলো রাখা হয় না। কিন্তু পরশু দিনকে দেখতে দেখতে দেখলাম ঋষি বিজেপিতে জয়েন করেছে, এবং তার বিভিন্ন রকম কাট আউট চারিদিকে দেখলাম সব লাগানো রয়েছে। আমি বললাম বাহ, এই দুজনে এসেছিল ওলটপালট সিনেমাতে, হিরণ এবং ঋষি। সেই সিনেমাটা ফ্লপ করে ইন্ডাস্ট্রিতে, তাদের তারপরে অনেকগুলো সিনেমা আসে, সেইভাবে তারা জায়গা পায় না।
আস্তে আস্তে ইন্ডাস্ট্রি প্রায় শেষ, মানে ছেড়ে দেওয়ার মতো অবস্থা। এখন তারা বিজেপিতে দুজনেই কিন্তু বেশ ধামাকাদার একটা পজিশনে রয়েছে। তো এটা নিয়ে আমার মূলত বক্তব্য ছিল যে দুজনের এখন বিজেপির এখন মানে ভারতীয় জনতা পার্টির এখন তারকা প্রার্থী। এই ইন্ডাস্ট্রিতে যদি ভালো কিছু সিনেমা পেতো, ভালো জায়গা পেতো, তাহলে বেশ আমাদের সিনেমা প্রেমী হিসেবে নিশ্চয়ই ভালো লাগতো। তো এই দুজনের সিনেমা আপনারা নিশ্চয়ই দেখেছেন, কেউ কেউ তো দেখেছেন, একদমই দেখেননি তা নয়। যদি এই দুজনের সিনেমা আপনারা দেখে থাকেন এবং এনাদের অভিনয় সম্বন্ধে বা এনাদের সিনেমা সম্বন্ধে যদি আপনাদের মনে কোথাও কিছু প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারেন আপনারা। আগামী দিনে রজত দত্তকে নিয়ে আমি ভিডিও বানাতে বলেছি, আমি আগেও বললাম আমি রনিদাকে নিয়ে ভিডিও বানাবো। ফলো রাখুন সবুজ ফিল্ম ওয়ার্কস। আর যদি এপিসোডটা কোথাও আপনাদের ভালো লাগে, কারণ আমি প্রথমেই বললাম যে এটা ব্যর্থ দুজন হিরোকে নিয়ে গল্প, ব্যর্থ এপিসোড কেউ দেখতে চায় না। তবুও যদি আপনাদের কোথাও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে ফলো রাখুন সবুজ ফিল্ম ওয়ার্কস। আগামী দিনে আবার দেখা হচ্ছে। নমস্কার।